এবার কথাটা হচ্ছে যে অক্সিলারি ভার্ব আর অ্যাকশন ভার্ব এই দুটোকে নিয়ে সাবজেক্ট কিভাবে রিলেশন তৈরি করে। তো বলছি দেখো, সাবজেক্ট ভার্বকে নিয়ে তিন রকম রিলেশন তৈরি করবে। কি? একটা হচ্ছে সাবজেক্ট শুধুমাত্র অক্সিলারি ভার্বকে নিবে, তারপর অবজেক্ট নিয়ে নিবে, এটা একটা রিলেশন তৈরি করবে। দ্বিতীয় একটা কি করবো, সাবজেক্ট শুধুমাত্র অ্যাকশন ভার্বকে নিবে, তারপর অবজেক্ট গঠন করে দিবে। দেখো এটা একটা রিলেশন। আর কি করবে, আরেকটা আছে যে সাবজেক্ট কি করবে, যে অক্সিলারি ভার্বকেও সাথে নিবে, তারপর অ্যাকশন ভার্বকেও সাথে নিবে, তারপরে অবজেক্ট নিবে। দেখো এটা একটা আরেকটা তোমাদের কি একটা রিলেশন। তো আমাদের ইংলিশ হে এভরিওয়ান, ওয়েলকাম আওয়ার ইউটিউব চ্যানেল লস্ট মিনিট রিভিশন। আমরা গ্রামার সিরিজের ক্লাসের মধ্যে দিয়ে আমরা সেন্টেন্স আলোচনা শুরু করেছি। সেন্টেন্সের স্ট্রাকচারগত আলোচনা যে আমরা শুরু করি সেটা আজকে লাস্ট ক্লাস। আজকে আমরা শিখবো যে সেন্টেন্সে সাবজেক্ট এবং ভার্বের কি রিলেশন রয়েছে, আর ভার্ব কিভাবে সেন্টেন্স গঠনে আমাদের সহযোগিতা করে, এই সমস্ত টপিক নিয়ে আজকে আমরা আলোচনা শুরু করবো। চলো, সেন্টেন্সের সংজ্ঞা দিতে গিয়ে এর আগের দিন আমরা বলেছিলাম যে সেন্টেন্স কথাটা মাথায় আসলে গেলে তোমাকে দুটো পয়েন্ট সাথে নিয়ে চলতে হবে। একটা বলেছিলাম কি, যে এর একটা কমপ্লিট মিনিং থাকতে হবে, আর দ্বিতীয় পয়েন্ট হচ্ছে যে এর একটা কারেক্ট অ্যারেঞ্জমেন্ট অফ ওয়ার্ডসের একটা কারেক্ট অ্যারেঞ্জমেন্ট থাকতে হবে। এই কারেক্ট অ্যারেঞ্জমেন্টের উপরে কিন্তু টোটাল গ্রামারটা ডিপেন্ডেন্ট। যদি কেউ বলে যে আমি গ্রামার শিখতে চাই, তাহলে তো এই জিনিসটার উপর তাকে ধ্যান দিতে হবে। আর আমি গত কয়েকটা ক্লাস ধরে আমি এর উপর বেশি ফোকাস দিচ্ছি। কারেক্ট অ্যারেঞ্জমেন্ট বলতে কি, ইংরেজিওয়ালা বলছে যে আমার কারেক্ট অ্যারেঞ্জমেন্ট বলতে আগে সাবজেক্টকে লিখতে হবে, মানে আমি কার সম্পর্কে বলতে চাইছি, যার সম্পর্কে বলবো তাকে আগে লিখবো, তারপরে ও কি কাজ করলো তারপরে ভার্ব ওয়ার্ডটা লিখবো, যে যার সম্পর্কে তুমি বলছো সে কি করছে, কি করতে চলেছে বা কি করবে। আর শেষে বলেছিলাম যে অবজেক্ট কি করবে, কোথায় করবে, কিভাবে করবে। ঠিক আছে, এটা পুরো অবজেক্টের উপর ডিপেন্ড করবে। তো কারেক্ট অ্যারেঞ্জমেন্ট বলতে বলা হচ্ছে যে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। আর এই সাবজেক্ট ভার্ব অবজেক্টে কাদেরকে নিয়ে আসবো, ওয়ার্ডসকে নিয়ে আসবো। ওয়ার্ডস পাবো কোথায়, ওয়ার্ডস আমরা পাবো পার্টস অফ স্পিচে। আমরা কি করেছি, পৃথিবীর সমস্ত ওয়ার্ডকে 8টা দলে ভাগ করেছি। আর এই 8টা দলের মধ্যে কে অবজেক্টে আসতে পারে, কে সাবজেক্টে আসতে পারে, এই সমস্ত বিষয় আমি আগের ভিডিওগুলোতে আলোচনা করেছি। আজকের ভিডিওতে আমাদের আলোচনা টপিক থাকবে কি, যে এই যে ভার্ব রয়েছে, এই ভার্ব স্ট্রাকচারের দিক থেকে কিভাবে এই কারেক্ট অ্যারেঞ্জমেন্টটাকে সহযোগিতা করে, এবং একটা রিলেশন বের করার চেষ্টা করব কার মধ্যে, সাবজেক্ট আর ভার্বের মধ্যে। রিলেশন বলেছি, অ্যাগ্রিমেন্ট বলিনি। সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্ট আলাদা টপিক, খুব ইম্পর্টেন্ট টপিক, ওটা অন্য কোনো দিন আলোচনা করব। আজকে আলোচনা করছি যে ভার্ব কিভাবে কারেক্ট অ্যারেঞ্জমেন্ট অফ ওয়ার্ডসকে প্রভাবিত করে, কিভাবে সাহায্য করে। তো ওই জিনিসটা নিয়ে আজকে আমাদের আলোচনা শুরু হচ্ছে। তো আলোচনা করতে গিয়ে বলি যে ভার্ব মানে কি বললাম, ভার্ব মানে হচ্ছে এমন একটা ওয়ার্ডটা কোথায় পাওয়া যাবে, এই পার্টস অফ স্পিচে আলাদা করে একটা ভার্ব ওয়ার্ড পাওয়া যায়। এই ভার্ব কি বলে, এমন একটা ওয়ার্ড তোমাকে সহযোগিতা করে বুঝতে, যে সাবজেক্ট কি কাজ করলো সেটা বুঝতে সহযোগিতা করে। ভার্ব হচ্ছে এমন একটা ওয়ার্ড যে সাবজেক্টের পাশে বসে ঠিকই কি কাজ করলো সেই বিষয় কিন্তু আমাদের এই ভার্ব ওয়ার্ডটা ইনফরমেশন দেয়। তো ভার্ব সম্পর্কে জানতে গেলে আমাকে জানতে হয় যে ভার্ব বেসিক্যালি দুই রকম ভাগে ভাগ করা হয়। একটাকে বলা হয় অক্সিলারি, ভার্ব, আর একটাকে বলা হয় অ্যাকশন ভার্ব। মেন ভার্ব বলবো না, ঠিক আছে, এই মেন ভার্ব বলবো না, মেন ভার্ব বলে কিছু হয় না, বলবো একটা অক্সিলারি ভার্ব আর একটা অ্যাকশন ভার্ব। অক্সিলারি ভার্ব বলতে, অক্সিলারি মানে কি জানো, অক্সিলারি মানেই হচ্ছে টু হেল্প, টু অ্যাসিস্ট, কাউকে সাহায্য করা। তো এর মানে সাহায্য করা, তো কাকে সাহায্য করবে, ও সবসময় অ্যাকশন ভার্বকে সাহায্য করবে। কি বিষয়ে সাহায্য করবে, ওয়ানলি টাইম ডিনোট করতে। আরেকবার বলি, ভার্বকে বেসিক্যালি আমরা দুভাগে ভাগ করলাম, একটা হচ্ছে অক্সিলারি ভার্ব, একটা হচ্ছে অ্যাকশন ভার্ব, নট মেন ভার্ব। অক্সিলারি মানেই হচ্ছে কাউকে সাহায্য করা। তো এখানে যদি দেখি যে অক্সিলারি ভার্ব মানে সাহায্যকারী ভার্ব, কাকে সাহায্য করবে, ও সবসময় অ্যাকশন ভার্বকে সাহায্য করবে। কীরকম সাহায্য করবে, আমি বললাম যে অনলি টাইম ডিনোট করবে, সময়কে নির্দেশ করতে সাহায্য করে। কীরকম, একটা উদাহরণ দিয়ে তোমাকে বলছি। সামনে একটা সেন্টেন্স লিখছি যে সি ইজ রাইটিং এ বুক। এর মানে কি, সে একজন বই লিখছে। তো আমি সি সম্পর্কে বলতে চাইছি, আর ও কাজ কি আছে, দেখো ও বই লিখছে। আবার এই লাইনটাকে এভাবে লিখি যে সি ওয়াজ রাইটিং এ বুক। দেখো তো, আমি আবার কার সম্পর্কে বলছি, সি সম্পর্কে বলছি, ও কি করছে, বই লিখছে। এবার এখানে ইজ দিলাম, এখানে ওয়াজ দিলাম, এরা তো অক্সিলারি ভার্ব, তাই না। তো এখানে যে ইজ দিলাম তুমি বুঝে গেলে যে এটা আমাকে প্রেজেন্ট টেন্সে কথা বলছে, মানে বর্তমান সময়ের কথা বলছে। আর এখানে আমি যে ওয়াজ লাগালাম তুমি অটোমেটিক বুঝে গেলে যে এটা আমাকে পাস্ট টেন্সে কথা বলছে। কিন্তু আমি শুধুমাত্র এই দুটো বাদ দিয়ে আমি কি বাকি অন্য কিছু চেঞ্জ করেছি, কিছু চেঞ্জ করিনি।
তো দেখো এ সাহায্য করলো না, এ সবসময় কাকে সাহায্য করলো? মেন ভার্বকে সাহায্য করলো। কি ব্যাপারে? সময়কে নির্দেশ করার ব্যাপারে। অথবা যদি বলতে পারি সি হ্যাজ এ গুড কার। এখানে দেখো তো, এখানে কি বলছি আমি? আমি সি সম্পর্কে বলছি, ওর কি আছে, একটা ভালো গাড়ির কথা বলছি আমি। ওই জায়গাতে আমি তো সি হ্যাজের জায়গায় তো আমি হ্যাড লিখি, আর এ গুড কার। দেখো আমি কিচ্ছু চেঞ্জ করি না, খালি হ্যাজের জায়গায় কী করেছি? হ্যাড লিখেছি। তো অটোমেটিক তুমি কী বলো, এটা যখন হ্যাড লিখে দিলাম, তুমি চলে গেলে কোথায়? পাস্টে চলে গেলাম। এখানে হ্যাড ছিল, চলে গেলে কোথায়? প্রেজেন্টে। তো দেখো আলটিমেট কী করলো? অক্সিলারি ভার্ব অ্যাকশন ভার্বকে অনলি সময় নির্দেশ করতেই সাহায্য করে, ঠিক আছে? ওই জন্য এর আরেক নাম হচ্ছে হেল্পিং ভার্ব। তো বুঝা গেল অক্সিলারি ভার্বকে হেল্পিং ভার্ব কেন বলা হয়? তোমাকে বলতে হবে যে অক্সিলারি ভার্ব অ্যাকশন ভার্বের সময় নির্দেশ করতে সাহায্য করে, তাই এর নাম হচ্ছে হেল্পিং ভার্ব। ক্লিয়ার? তো আমি তোমাকে বলতে চাইলাম যে অক্সিলারি ভার্ব কী করে অ্যাকশন ভার্বকে সহযোগিতা করে। বাস, এটা শেষ নয়, জাস্ট শুরু হলো আমাদের টপিক আলোচনা। নোট করে নাও, আমি এটা মুছে দিচ্ছি আর কি। এবার কথাটা হচ্ছে যে অক্সিলারি ভার্ব আর অ্যাকশন ভার্ব এই দুটোকে নিয়ে সাবজেক্ট কীভাবে রিলেশন তৈরি করে। তো বলছি দেখো, সাবজেক্ট ভার্বকে নিয়ে 3 রকম রিলেশন তৈরি করবে। কি? একটা হচ্ছে সাবজেক্ট শুধুমাত্র অক্সিলারি ভার্বকে নিবে, তারপরে অবজেক্ট নিয়ে নিবে, এটা একটা রিলেশন তৈরি করবে ও। দ্বিতীয় একটা কি করবে, সাবজেক্ট শুধুমাত্র অ্যাকশন ভার্বকে নিবে, তারপর অবজেক্ট গঠন করে দিবে। দেখো এটা একটা রিলেশন। আর কি করবে, আরেকটা আছে যে সাবজেক্ট কি করবে, যে অক্সিলারি ভার্বকেও সাথে নিবে, তারপরে অ্যাকশন ভার্বকেও সাথে নিবে, তারপরে অবজেক্ট নিবে। দেখো এটা আরেকটা তোমাদের কি আরেকটা রিলেশন। তো আমাদের ইংরেজি গ্রামারে সাবজেক্ট এবং ভার্বকে নিয়ে এই 3 রকমই রিলেশন দেখা যায়, মানে এই 3 রকমের স্ট্রাকচার দেখা যায়। এবার আমাকে বুঝতে হবে যে এই স্ট্রাকচারটা কীভাবে কাজ করে, দ্বিতীয় স্ট্রাকচার কীভাবে কাজ করে, 3 নম্বর স্ট্রাকচার। বাস এই 3টা ভালো করে বুঝে গেলে তোমার আর সেন্টেন্স গঠনে কোনো মতেই ভুল হবে না। আমাদের বেসিক্যালি কিছু ভুল হয় কখন, যখন আমরা অ্যান্সার লিখতে যাই, যখন আমরা রাইটিং স্কিল লিখতে যাই, তখন কিছু ভুল হয়, সেন্টেন্সের গঠন ঠিকঠাক করতে পারি না। তখন এই 3টা জিনিস তোমাকে ভালো করে বুঝতে হবে, তাহলে তুমি অটোমেটিক তোমার কী হবে, তোমার সেন্টেন্স গঠনে কোনো রকমের অসুবিধা হবে না। তো চলো এই 3টা নিয়ে আলোচনা করার পর আগে বলি যে অক্সিলারি ভার্ব এবং অ্যাকশন ভার্ব সম্পর্কে একটা সম্পূর্ণ তোমাকে আইডিয়া দেওয়ার চেষ্টা করছি। অক্সিলারি ভার্বকে আবার কত রকম ভাগ করা যায়, আবার 2 রকম ভাগ করা যায়। দেখো কি, একটাকে বলা হয় কি প্রাইমারি, একটাকে বলা হচ্ছে মডেল। প্রাইমারির মধ্যে 3টা রয়েছে, কি একটা হচ্ছে বি ভার্ব। তো বি ভার্ব মধ্যে দেখো কারা কারা আছে, অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, এরা আছে। তারপর আমার কাছে কিছু হ্যাভ ভার্ব রয়েছে। হ্যাভ ভার্ব কারা কারা আছে, 3টা আছে, হ্যাভ, হ্যাজ আর হ্যাড। আচ্ছা, আরেকটা কি রয়েছে, ডু ভার্ব রয়েছে। ডু ভার্ব কটা রয়েছে, ডু, ডাজ আর ডিড। বাস এই 11টাই আমাদের কাছে কি রয়েছে, প্রাইমারি। আর মডেল মানে কি বলো তো, মডেল মানে হচ্ছে মুড থেকে কথাটা এসছে, মুড। মানুষের মুড কেমন, ভালো খারাপ, তাই না, করার ইচ্ছা নেই, ওই সেম মুড। তার সঙ্গে কি করে দেখো এল যুক্ত হয়েছে। এল মানে হচ্ছে রিলেটেড টু, ঠিক আছে, রিলেটেড টু মানে এই ওয়ার্ডটা হলো অ্যাডজেক্টিভ ওয়ার্ড, তার মানে মুড রিলেটেড কিছু বলতে চাইছে। তো মুড রিলেটেড মডেলের মধ্যে কটা থাকে, এখান থেকে 13টার মতো পাবা। কি কি আমি লিখছি, শ্যাল, উইল, শুড, উড, মে, মাইট, ক্যান, কুড, মাস্ট, ought to, used to, need, dare। দেখো এখানে 13টা পাবা। মানে টোটাল পৃথিবীতে অক্সিলারি ভার্ব বলতে এই 24টাই আছে। এই 24টা অক্সিলারি ভার্ব বাদে বাকি যতগুলো ভার্ব আছে সব কার মধ্যে পড়বে, সব অ্যাকশন ভার্বের মধ্যে পড়বে। বোঝা গেল? এবার কথাটা হচ্ছে যে প্রাইমারি আর মডেল এরা অ্যাকচুয়াল সাবজেক্টের সঙ্গে এদের রিলেশন কি। তো বোর্ড ছোটো হয়ে যাচ্ছে, তোমরা নোট করো, আমি এটা মুছে দিচ্ছি। তো দেখো শুধুমাত্র যদি বলতে যাই, যদি এই স্ট্রাকচার কাজে নিয়ে আসি, দেখো শুধুমাত্র সাবজেক্ট কি রয়েছে, শুধুমাত্র অক্সিলারি ভার্ব আছে, তারপরে অবজেক্ট আছে। তো সাবজেক্ট কি শুধুমাত্র যদি অক্সিলারি ভার্বকে নেই, তো অক্সিলারি ভার্ব এখানে 2টো আছে, একটা আছে কি প্রাইমারি আর একটা আছে কি মডেল। এদের মধ্যে কি সম্পর্ক দেখো, হালকা করে আলোচনা করে দিচ্ছি। যদি সাবজেক্ট শুধুমাত্র প্রাইমারি ভার্বকে নিয়ে নেয় কিনা, প্রাইমারি ভার্বকে যদি অবজেক্ট গঠন করবে, তার মানে এইটাতে বোঝাতে চাইছে কি জানো, কি 3টা পয়েন্ট আসবে। কি একটা সাবজেক্ট নিজেকে কারোর সঙ্গে লিঙ্ক করতে চাইছে, না হলে সাবজেক্ট নিজের পজেশন সম্পর্কে কিছু বলতে চাইছে, পজেশন মানে নিজস্বতা, নিজের জিনিস। আমি প্রত্যেকটা উদাহরণ দিয়ে তোমাকে বলে দিচ্ছি। আর না হলে সাবজেক্ট করতে চাইছে, এমফাসাইজ করতে চাইছে। এমফাসাইজ বলতে কোনো কিছু পরে জোর দিতে চাইছে। দেখো লিঙ্ক বলতে দেখো কীরকম হতে পারে, আমি তো বলি যে সি
ইজ এ ডক্টর। এখানে দেখো তো, এখানে শুধুমাত্র দেখো ইজ আছে, তার মানে দেখো বি ভার্ব আছে। বি ভার্বটা কোথা থেকে পড়লো? দেখো প্রাইমারির মধ্যে পড়লো, তাই না? তো এখানে আমি বলতে চাইছি সি যাকে বলছি আর ডক্টরটা যাকে বলছি এ দুজন এক না আলাদা? তুমি বলবা এক। তো যদি এক হয় তো এই ভাবটা কী করলো বলো তো? সাবজেক্টের সঙ্গে অবজেক্টের লিঙ্ক ঘটালো, তাই না? আমি বলি হি ওয়াজ এ ফেমাস পারসন। তো দেখো এখানে ভার্ব বলতে কি, দেখো শুধুমাত্র ওয়াজ মানে বি ভার্ব আছে, মানে প্রাইমারি আছে। আর প্রাইমারি যখন আসলো তখন অ্যাকচুয়ালি এ ফেমাস পারসন আর এর হি, এই দুটোর মধ্যে কোনো আলাদা? ফেমাস পারসন যে আর হি সে দুজনই এক না আলাদা? তুমি বললো স্যার এক। তাহলে দেখো তো এই ওয়ার্ডটা কী করলো? এই সাবজেক্টের সঙ্গে অবজেক্টটা কি লিঙ্ক ঘটালো, তাই না? তো ওই জন্য দেখো কী হিসাবে কাজ করছে, ওই লিঙ্কিং ভার্ব হিসাবে কাজ করছে। আমি তো ওটাই বলতে চাইছি, সাবজেক্ট একটা আমি কি বললাম ইংরেজিতে, আমাদের ইংরেজিতে এই 3 রকমই স্ট্রাকচার হবে সেন্টেন্সের। তো এই স্ট্রাকচার যদি নিতে যাই তাহলে সাবজেক্টের সঙ্গে অক্সিলারি ভার্বের কী রিলেশন? তো সাবজেক্টের সঙ্গে অক্সিলারি ভার্ব যখন নিতে যাবো তখন প্রাইমারিও আসতে পারে, মডেলও আসতে পারে। যদি সাবজেক্ট শুধুমাত্র প্রাইমারিকে নিয়ে অবজেক্ট গঠন করে, তার মানে প্রাইমারিকে নিয়ে সাবজেক্ট যখনই কোনো সেন্টেন্স গঠন করতে যাবে তখন হয় নিজেকে কারোর সঙ্গে লিঙ্ক করবে, নাহলে নিজস্বতা বোঝাবে। নিজের সঙ্গে লিঙ্ক করাটা কীভাবে দেখো দুটো উদাহরণ দিয়ে বুঝিয়ে দিলাম, তুমি চেষ্টা করো মনে মনে। এর পজেশন নিজস্বতা, যদি কেউ বলে যে আই হ্যাভ এ কার, এখানে দেখো তো এই হ্যাভটা বলতে কি বলতে চাইছে? যে আমার গাড়ি আছে। তো এটা নিজস্বতা কথা বোঝাচ্ছে, তো এটা আমার নিজের কথা বোঝানো হচ্ছে। ঠিক ওইরকম দেখো সি হ্যাড অ্যান আইফোন। দেখো তো দেখো এই হ্যাড যখন আমি বসালাম তো এটা হ্যাডটা কোথায়? শুধুমাত্র প্রাইমারি ভার্ব, দেখো প্রাইমারি এই হ্যাভ ভার্বের অংশ হ্যাড, তাই না? তো আমি কীভাবে লিখবো? যে এখানে আমাকে কী বোঝালো? এখানে আমাকে পজিশন বোঝালো, নিজস্বতা বোঝালো, একটা হয়ে গেল। তার মানে আমাকে পজিশন হয়ে গেল। তার মানে সাবজেক্ট প্রাইমারিকে সাথে নিলে কি হবে? যে লিঙ্ক বোঝাচ্ছে, না পজিশন বোঝাচ্ছে, আর 3বার এমফাসাইজ মানে কোনো কিছু জোর দিয়ে বোঝাচ্ছে। তো এটা ব্যবহারটা খুবই কম। যেমন কেউ যদি বলে যে আই ডু ওয়াচ ইউটিউব। তো কথাটা হচ্ছে যে ওয়াচ মানে তো দেখা, তাই না? তো কেউ যদি বলতো যে আই ওয়াচ ইউটিউব, এর মানে তো এইটুকু তো বাক্য কমপ্লিট হয়েছিল, তাই না? আমি ইউটিউব দেখি, বাট কথা সিম্পল, কিন্তু এটা সাধারণভাবে বলা হয়েছে। আর যখনই কেউ বলে দিল যে আই ডু ওয়াচ ইউটিউব, তার মানে ও নিজেকে কী করছে? জোর দিয়ে বলতে চাইছে যে হ্যাঁ আমি ইউটিউব দেখি, একদম দেখি, এরকম বলতে চাইছে। ঠিক আছে, বোঝা গেল? আশা করি পয়েন্টটা বুঝতে পেরেছ। ঠিক আছে, পয়েন্টটা আবার রিভিশন করছি। আমি কি বললাম? যে আমাদের ইংরেজিতে এই 3টা স্ট্রাকচার আছে। এই 3 রকমের স্ট্রাকচার দিয়ে সেন্টেন্স গঠন করা যায়। শুধুমাত্র সাবজেক্ট কী করবে? শুধুমাত্র অক্সিলারি ভার্বকে নিয়ে অবজেক্ট গঠন করবে। এবার সাবজেক্ট যখনই অক্সিলারি ভার্ব নিয়ে অবজেক্ট গঠন করবে তখন অক্সিলারি ভার্ব তো দুটো আছে, প্রাইমারি আর মডেল। তো সাবজেক্ট যদি শুধুমাত্র প্রাইমারিকে নিয়ে যদি অবজেক্ট গঠন করতে যায় তো এই 3টা পয়েন্ট আমাকে বোঝায়। আমি তোমাকে দেখো এগুলো উদাহরণগুলো তোমাকে বলে দিলাম। আর সাবজেক্ট যদি শুধুমাত্র মডেল তারপরে অবজেক্ট নিয়ে গঠন করে তাহলে কি বোঝাবো? আমি ওটা লিখছি, তো তখন তুমি এটা নোট করে নাও। এবার আমাদের যদি সাবজেক্ট কী করো? প্রাইমারি জায়গাতে কী নিল? শুধু মডেল নিল, শুধু মডেল নিয়ে অবজেক্ট গঠন করলো। তো আমি কী বলেছিলাম বলতো? মডেল মানে কি বলেছিলাম? একটু আগে বললাম মডেল মানে মুড মানে কি? মানুষের ভালো খারাপ মন্দ, করার ইচ্ছা আছে করার ইচ্ছা নাই, ঠিক ওরকম। তো মডেল মধ্যে কতগুলো দেখো, এতগুলো আছে, তাই না? তো মডেল ভার্ব একটা খাসিয়ত কি বলো তো? যে শুধু মডেল ভার্ব বসাতে তুমি পাবা না। মডেল ভার্ব বসাতে গেলে তোমাকে একটা অ্যাকশন ভার্ব লাগবেই লাগবে। বুঝা গেল? তো এটা আমি পরে আলোচনা করছি এটা নিয়ে, ঠিক আছে? তো আমাদের এটা নিয়ে আলোচনা হলো। এবার 2 নম্বর নিয়ে আলোচনা করি। 2 নম্বর বিষয় যখন আলোচনা করব, দেখো সাবজেক্ট কী করবে? শুধুমাত্র অ্যাকশন ভার্বকে নিবে, তারপরে অবজেক্ট। শুধুমাত্র অ্যাকশন ভার্ব বলতে এই 24টা বাদে বাকি যতগুলো ভার্ব আছে সবই অ্যাকশন ভার্ব, তাই না? তো এই অ্যাকশন ভার্ব যদি শুধুমাত্র সাবজেক্ট অ্যাকশন ভার্বকে নিয়ে অবজেক্ট গঠন করে কিনা, তো এই ক্ষেত্রে সাবজেক্ট আর ভার্বের যে রিলেশনটা থাকবে সবসময় থাকবে ইনডেফিনিট রিলেশন। তো বলি স্যার ইনডেফিনিট কি? ইনডেফিনিট হচ্ছে এমন একটা অংশ, যদি এটা কেমন টাইম ধরতে যাই, এটা প্রেজেন্ট টাইম, এটা পাস্ট টাইম, এটা ফিউচার টাইম। ইনডেফিনিট মানে হচ্ছে যে সাবজেক্ট এমন কাজ করছে যে সময় সেই ব্যবহারটাকে পরিবর্তন করতে পারছে না। সময়ের কাজকে সব কিছু পরিবর্তন করা। কিন্তু কেউ যদি বলে যে আই ব্রাশ ডেলি, আমি ডেলি ব্রাশ করি, তো কথা হচ্ছে ও কালো ব্রাশ করে, আজও ব্রাশ করে, পরবর্তীতেও ব্রাশ করে, মানে কি সময় তো পার হচ্ছে কিন্তু ওর অভ্যাসে কোনো চেঞ্জ হচ্ছে না, ওরই নাম হচ্ছে ইনডেফিনিট। ঠিক আছে, এগুলো ডিটেলস আমরা 10 সেকশনে আলোচনা করবো। তো তখন এখানে এটা একটু স্ট্রাকচারগুলো বুঝে নাও। তো সাবজেক্ট যদি ইনডেফিনিট গঠন করে, তো ইনডেফিনিট দেখো দুটোই গঠন করবে, একটা প্রেজেন্ট গঠন করবে, না পাস্ট গঠন করবে। উদাহরণ যদি তোমাকে দিই, দেখো বলি সি রাইটস এ লেটার, দেখো আবার বলি সি রোট এ লেটার। দেখো এটা আমাকে কি গঠন করলো? এটা আমাকে প্রেজেন্ট ইনডেফিনিট গঠন করেছে। এটা আমাকে কি গঠন করছে? এটা আমাকে দেখো পাস্ট ইনডেফিনিট গঠন করেছে।
ক্লিয়ার, বুঝা গেল? যে সাবজেক্ট যদি শুধুমাত্র অ্যাকশন ভার্বকে নিয়ে অবজেক্ট গঠন করে, তখন ভেবে নিতে হবে যে ওই সাবজেক্ট আর ভার্বের রিলেশনটা কেমন হবে, ইনডেফিনিট। ইনডেফিনিট কি বললাম? ইনডেফিনিট হচ্ছে এমন একটা কাজ যে সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তন হয় না, সময় পরিবর্তন হয় কিন্তু কাজ একই থাকে। তো দেখো সি রাইটস এ লেটার, তার মানে আজও লেটার লিখে, কালো লিখে, পরশু লিখবে, লিখতেই যাবে আর কি। আর এই রোড বলতে পাস্টের অ্যাকশনের কথা বলা হচ্ছে, পাস্টের অভ্যাসের কথা বলা হচ্ছে, আগে লিখতো এখন হয়তো লিখছে না বা লিখেছিল, যাক এগুলো আমি টেন্সে আলোচনা করবো। ক্লিয়ার? এবার আমাদের কাছে দেখো 3 নম্বর স্ট্রাকচার নিয়ে আলোচনা করি, আর আমাদের কাছে এটাই মেন। আমাদের কাছে 3 নম্বর স্ট্রাকচার কি রয়েছে? সাবজেক্ট, অক্সিলারি ভার্ব, অ্যাকশন ভার্ব, তারপরে অবজেক্ট। এতক্ষণ আমি কি করছিলাম যে অক্সিলারি মানে কি সাহায্য করা, কাকে সাহায্য করবে? অ্যাকশন ভার্বকে সাহায্য করবে। আর দুটো কি করেছি দেখো একসঙ্গে বসে গেছে, তাহলে ভেবে নাও যে আমাদের ইংরেজিতে এরই ব্যবহার সব থেকে বেশি। এবার কথাটা হচ্ছে যদি দুটো একসঙ্গে বসে যায় তাহলে অক্সিলারির মধ্যে দেখো দুরকম আছে, এক তো প্রাইমারি আছে, দ্বিতীয় আবার মডেল আছে। তো প্রাইমারির সঙ্গে অ্যাকশন ভার্বে কী রিলেশন হতে পারে আর মডেলের সঙ্গে কী রিলেশন হতে পারে, এটাও তো আমাদের জানা উচিত, এটাও কী করতে হবে, আমাদেরকে জানতে হবে। তো ওই জন্য তোমাকে বলে দিই, দেখো এবার আমাকে রিলেশন বের করতে হবে। দেখো 1 নম্বর রিলেশন বের করছি, যে যদি সাবজেক্ট থাকে, সাবজেক্টের পরে প্রাইমারি জায়গাটা কি নিলাম, আমি বি ভার্ব নিলাম, তাই না? বি ভার্ব কারা কারা? দেখো এই 5টা বি ভার্ব আছে, এই 5টা বি ভার্ব আছে, তাই না? কটা বি ভার্ব আছে বলো? 5টা আছে, অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। সাবজেক্টের পরে যদি অক্সিলারি ভার্ব জায়গায় যদি আমি বি ভার্ব নিই, তো বি ভার্বের পরে যেটা অ্যাকশন ভার্ব বসবে কিনা, সে অ্যাকশন ভার্ব দুটো ফর্মই বসবে। কি কি ফর্ম বসবে? শুধুমাত্র ভার্বের সঙ্গে আইএনজি ফর্ম বসবে, আর না হলে V3 বসবে। এর মাঝখানে যেটা আমরা V1 যেটা রয়েছে, V2 রয়েছে, ঠিক আছে, আর ভার্বের সিঙ্গুলার প্লুরাল রয়েছে, এগুলো কিচ্ছু বসবে না। স্যার এগুলো আবার কি, এগুলো কীরকম ফর্ম? তো ওই জন্য তোমাকে বলে দিই যে ভার্ব যে ওয়ার্ডটা আছে, তো এই ভার্বের 5টা ফর্ম পাওয়া যায়। একটা বলা হয় V1, একটাকে বলা হয় বেস ফর্ম, একটাকে বলা হয় V1, V2, V3, আর ভার্বের সঙ্গে দেখো একটা হচ্ছে কন্টিনিউয়াস ফর্ম, আর একটা হচ্ছে সিঙ্গুলার প্লুরাল ফর্ম। বেস ফর্ম বলতে কি, সাধারণত V1টাকেই বেস ফর্ম হিসেবে ধরা হয়, শুধুমাত্র বি ভার্ব বাদে। যেমন তোমাকে বলি গো, তো গো এর V1 গোই হয়, তো ওর বেস ফর্মে কী হয়, গো হবে। তো V2 কী হয়ে গেল, ওয়েন্ট হয়ে গেল। V3 কী হয়ে যাবে, গন হয়ে গেল। আর ভার্বের সঙ্গে আইন লিখতে হবে, কী হবে, দেখো গোয়িং হয়ে গেল। আর সিঙ্গুলার প্লুরাল বলতে সিঙ্গুলার হচ্ছে গো, প্লুরাল হচ্ছে প্লুরাল হচ্ছে গো, আর সিঙ্গুলার হচ্ছে গোজ। ঠিক আছে? তো ঠিক বি ভার্বের ক্ষেত্রে দেখো, তো বি ভার্বের বেস ফর্ম কিন্তু বি, তাহলে V1 কী হলো, V1 হয়ে গেল তোমার অ্যাম, ইজ, আর। তাহলে V2 ওটা কী হয়ে গেল, ওয়াজ, ওয়ার। তাহলে V3 কী হয়ে গেল, বিন। ভার্বের সঙ্গে আইনজি কী হলো, বিং। এ মনে রাখবে এই যে আইনজি লাগাচ্ছে কিনা, তো এটা সবসময় বেস ফর্ম যেটা রয়েছে তার সঙ্গে আইনজি যুক্ত করা হয়। ঠিক আছে? তো যাক এমনি জানাও, এমনি জেনে রাখো, খুব একটা কাজে আসে না এগুলো, এমনি জেনে রাখো আর কি, যে আমি যে আইএনজি লাগাচ্ছি, আইএনজি সবসময় কি, আমি বেস ফর্মের সঙ্গে আইএনজি লাগাচ্ছি। বলে কী হলো, দেখো এই যে আমি যারা বেস ফর্ম কি, আমি যারা বেস ফর্ম বি ভার্ব, তো বলে দেখো আমি বিং লাগিয়েছি। কখনো দেখেছো আর এর সঙ্গে কি আইএনজি লেগে আছে, তাহলে আরিং হয়ে গেল, কখনো হয় না। ওয়ারের সঙ্গে কখনো আইএনজি হয় না, তাই না? বিং। তারপরে কি সিঙ্গুলারগুলো কী কী আছে, অ্যাম আছে, ইজ আছে, এগুলো সিঙ্গুলার। আর প্লুরাল কি, আর, ওয়ার, এদিকে ওয়াজ সিঙ্গুলার। ভার্বের কটা ফর্ম হবে, ভার্বের 5টা ফর্ম হবে। আর ওই 5টা ফর্মের মধ্যে কী বললাম, যদি তুমি বি ভার্ব নাও, তো বি ভার্বের কটা ফর্ম পরে, কটা ফর্ম শুধু আইএনজি ফর্ম বসবে, নাহলে V3 ফর্ম বসবে। বি ভার্ব V3 ভার্বের সঙ্গে আইএনজি ফর্ম নেই কিনা, তাহলে এ একটা কন্টিনিউয়াস গঠন করবে। কন্টিনিউয়াস কি হতে পারে, প্রেজেন্ট কন্টিনিউয়াস হতে পারে, পাস্ট কন্টিনিউয়াস হতে পারে, আর ফিউচার কন্টিনিউয়াস হতে পারে। কীরকম উদাহরণ দিচ্ছি, উদাহরণ তোমাকে বললাম যে সি ইজ রাইটিং এ লেটার। দেখো আমি বলি দে ওয়ার ডুইং দেয়ার হোমওয়ার্ক। দেখো বি ভার্ব আইএনজি, বি ভার্ব আইএনজি, দেখো কন্টিনিউয়াস গঠন করেছে। একটা বললাম প্রেজেন্ট, একটা পাস্টে গেলাম। যদি বি ভার্ব V3 নিয়ে অবজেক্ট গঠন করে, তো এটাকে বলা হয় প্যাসিভ। ঠিক আছে? অ্যাক্টিভ প্যাসিভ জানি তো ভয়েসে, সেই প্যাসিভ আর কি গঠন করবে। যেমন আমি তোমাকে বলতে পারি যে স্নেক, এ স্নেক ওয়াজ বিটেন বাই রাজু। দেখো ওয়াজের পরে V3, তো অটোমেটিক এটা কী হচ্ছে, প্যাসিভ হয়েছে। তার মানে আমি বলতে চাইছি যদি সাবজেক্টের পরে বি ভার্ব নাও অক্সিলারি ভার্বের ক্ষেত্রে, তো তারপরে তুমি আইএনজি আর V3 এই দুটোর মধ্যে যে কোনো একটাই নিতে পাবা, বাকি V1ও চলবে না, V2ও চলবে না, সিঙ্গুলার প্লুরালও চলবে না। যদি লেখো তাহলে ভুল। ঠিক আছে? এটা একটা। এবার 2 নম্বরে আসি। 2 নম্বর যদি সাবজেক্টের পরে এই বি ভার্ব না, আমাকে হ্যাভ ভার্ব নিই। ঠিক আছে? আমি অক্সিলারি ভার্বের ক্ষেত্রে আমি হ্যাভ ভার্ব নিলাম। তো হ্যাভ ভার্ব মধ্যে 3টা আছে, একটা আছে হ্যাভ, একটা আছে হ্যাজ, একটা আছে হ্যাড।
তো তারপরে যে অ্যাকশন ভার্ব হবে কিনা, এই অ্যাকশন ভার্ব সবসময় কোন ফর্মটা হবে, সবসময় V3 ফর্ম হবে, সবসময় V3 ফর্ম হবে। তারপরে অবজেক্ট, উদাহরণ দিচ্ছি, I have done my homework। দেখো হ্যাভ এর পরে ডান দিয়ে দিছি, V3 ফর্ম। She has done her homework, দেখো একই জিনিস, সহজ সহজ উদাহরণ হিসেবে বুঝতে পারো ভালো করে। সি এর পর দেখো আমি তো they have completed their home task। দেখো এবার হ্যাভ কোথায় বসে, হ্যাজ কোথায় বসে, তো মনে রাখবা যে যদি সাবজেক্ট প্লুরাল থাকে তাহলে হ্যাভ বসবে, সাবজেক্ট সিঙ্গুলার থাকে তাহলে হ্যাজ বসবে, আর আয়ের ক্ষেত্রে এটা ব্যতিক্রম, মনে থাকবে। আর হ্যাড সবটার ক্ষেত্রেই বসবে। পাস্ট যদি বলতাম হি হ্যাড ডান হিজ জব, দেখো এটা পাস্টে নিয়ে চলে গেলাম, ভিতরে নিলাম কিনা। তার মানে কী বললাম, 2 নম্বর আমাদের কি ফর্মুলা রয়েছে, যে সাবজেক্টের পর যদি আমি হ্যাভ ভার্ব নিই, তো হ্যাভ ভার্বের পরে অ্যাকশন ভার্ব থাকলে কোন ফর্মটা হবে, শুধুমাত্র V3 ফর্ম, মানে ওটা মুছে দিয়েছি, দেখো শুধুমাত্র V3 ফর্ম নিব। ক্লিয়ার হলো। তারপরে আমাদের কাছে অক্সিলারির মধ্যে আরেকটা কী রয়েছে, ডু ভার্ব রয়েছে। তো দেখো যদি সাবজেক্টের পরে যদি আমি ডু ভার্ব নিই, ডু ভার্ব করার দেখো 3টা আছে, ডু ভার্ব নিই, তারপরে আবার যদি অ্যাকশন ভার্ব নিই, তারপরে অবজেক্ট গঠন করি, তো আমি কী বলেছিলাম যে এরকম স্ট্রাকচার আমাদের ইংরেজি গ্রামে খুব রেয়ার। আর এটা মানে তোমার কী বলছে, এটা মানে সাবজেক্ট কী করছে, খুব জোর দিয়ে বলছে। আমি একটা বললাম না যে আই ডু ওয়াচ ইউটিউব, একটু আগে উদাহরণ দিলাম। তো এই আই ডু ওয়াচ যখন বলে দিলাম, দেখো এটাও V1 এটাও V1, তো এটা খুব রেয়ার স্ট্রাকচার, ঠিক আছে। তো এর মানে হচ্ছে তোমার ধরো যে এ কী করে, মানে এত জোর দিয়ে বলছে যে একদম খুব জোর দিয়ে বলছে আর কি এই লাইনটার মাধ্যমে। ক্লিয়ার, এটা একটা হলো। একটা লাস্ট স্ট্রাকচার কী রয়েছে দেখো, যে যদি সাবজেক্ট, এবার আর কি বাসলো, মডেল ভার্ব বাসলো। সাবজেক্ট যদি এবার মডেলকে নিয়ে নেই, মডেল ভার্ব এমন একটা ভার্ব যে ও কী করে, তার পরবর্তী ভার্বে সবসময় কোন ফর্মটা নেই, V1টা নেই, কোন ফর্মটা নেই, সবসময় ও বেস ফর্মকে নিবে, ঠিক আছে। ভার্বের বেস ফর্ম কোনটা বলেছিলাম, দেখো মনে পড়ছে, ভার্বের দেখো 5টা ফর্ম বলেছিলাম, ভার্বের 5টা ফর্ম, একটা হচ্ছে বেস ফর্ম, একটা হচ্ছে V1 V2 V3, ভার্বের সঙ্গে ING, আর সিঙ্গুলার না হলে প্লুরাল, ঠিক আছে। এই বেস ফর্ম তো বলেছিলাম সব V1 এর ক্ষেত্রে কি, V1টাই বেস ফর্ম, যেমন গোয়ের উদাহরণ দিয়েছিলাম, তাই না। কিন্তু অ্যামিজার এগুলোর বেস ফর্ম কি, এগুলোর বেস ফর্ম হচ্ছে বি। তো ওই জন্য যে সি উইল ডু হিজ দেখো হার হোমওয়ার্ক, এই যে উইলটা নিলাম, এই যে মডেল ভাবটা নিলাম, তো দেখো এই যে ডু দিলাম, এটা কিন্তু V1 নেই, এটা V1 বললে কিন্তু ভুলে যাবে, এটা কি আছে, এটা বেস ফর্ম আছে, ঠিক আছে। তো ওই হিসাবে দেখো উইলের পরে কখনো তুমি দেখবা যে মডেল ভার্ব বলতে যেগুলো রয়েছে আমাদের কাছে কি রয়েছে, শ্যাল রয়েছে, উইল রয়েছে, এগুলোর পরে কিন্তু কি আসে না, এগুলো বলতে কোন ধরনের ইজ আর ওয়াজ কিছু আসে না, তার পরবর্তীতে কি আসে, শুধুমাত্র বি ভার্ব আসে। কেন, যে উইল আর শ্যাল কি করে, তার পরবর্তীতে সবসময় নিজের বেস ফর্মটাকে নেই, মনে থাকবে, এটা মনে থাকবে আশা করি। যে শ্যাল উইলের পরে বি কেন আসে, তুমি মনে করবা যে অ্যামিজারের বেস ফর্ম হচ্ছে বি, বলি বিটা আসে, বুঝা গেছে। আজকে যেটা আমি আলোচনা করছিলাম যে সাবজেক্ট ভার্বের কি রিলেশন রয়েছে, আর আমাদের ইংরেজি গ্রামারে সেন্টেন্স স্ট্রাকচারের দিক থেকে 3 রকম স্ট্রাকচারটাই মেন, সেটা নিয়ে আজকে আলোচনা করলাম। আশা করি বুঝতে পেরেছো। কোথাও যদি কোনো সমস্যা হয় তো অবশ্যই কমেন্ট সেকশনে জানাও, আর যদি তোমাদের কোনো টপিক নিয়ে আলোচনা বিষয় থাকে তো অবশ্যই তোমরা এখানে কমেন্ট সেকশনে অবশ্যই বলবে। আর আজকে আমাদের সেন্টেন্স আর স্ট্রাকচারে যে আলোচনা করেছিলাম সেটা কিন্তু আমাদের আজকে শেষ ক্লাস, এরপরে আমরা ক্লজ নিয়ে আলোচনা শুরু করব। তো আজকে এইটুকু, তোমার সাথে ভালো থাকো, হ্যাভ এ নাইস ডে।